পল্লী কবির বাসর রাতে এই ঘর থেকে সকল গহনা চুরি হয়ে যায়। পারিবারিক কবরস্থানের ডালিম গাছের নিচে শুয়ে আছেন কবর কবিতার শতবর্ষ হল। ১০০ বছর আগে বিএ ক্লাসের ছাত্র তিনি, সেই অবস্থায় মেট্রিকের পাঠ্যে নিজের কবিতা স্থান পায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, অথচ কবির বাড়িতে গাছ থেকে আম পড়ছে একের পর এক। আমি নিজেও ২টা পেয়েছি। ফরিদপুর শহরের পাশে আম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম পল্লী কবির দাদার বাড়ি, বাবার বাড়ি। তবে তিনি জন্মগ্রহণ করেছিলেন নানার বাড়িতে, তাম্বুলখানা গ্রামে। কবি জসিমউদ্দিন লিখেছেন, কোনো কোনো দিন বাজারের সঙ্গে হাট হইতে ইলিশ মাছ কিনিয়া বাড়ি ফিরিতাম। পথে ফিরিতে যার সঙ্গে দেখা হইত, সেই মাছের দাম জিজ্ঞাসা করিত। দাম শুনিয়া কেহ কেহ বলিত, মাছটি বেশ জিতিয়া কিনিয়াছেন। আমার খুব ভালো লাগিত। এখনও মাঝে মধ্যে বাজার থেকে ইলিশ মাছ হাতে ঝুলাইয়া বাড়ি ফিরি। পরিচিত লোকজন জিজ্ঞাসা করিবার আগেই দামটা বলিয়া ফেলি। সমস্ত পথ আনন্দমুখর হইয়া ওঠে। সামান্য একটা ইলিশ মাছ বাঙালির জীবনে যে কত আনন্দ আনিয়া দিতে পারে, ভাবিলে আশ্চর্য হইতে হয়। আমার পিতাকে আমরা বাজান বলিয়া ডাকিতাম। মনে মনে বলিতাম, আমার বাজান যদি মাস্টার না হইয়া কৃষাণ হইতেন। শৈশবে মায়ের হাতে পিঠা খাওয়ার স্মৃতি প্রসঙ্গে লিখেছেন, আমাদের গরিবের সংসার, ঘি ময়দা ছানা দিয়া জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না। চাউলের গুঁড়া আর গুড়, এই মাত্র মায়ের সম্পদ। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে নিমন্ত্রণ কবিতায় এভাবেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন। ১৯২৯ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কুমার নদের পারে ফরিদপুরের এই বাড়িতে, পল্লী কবির বাড়িতে এসেছিলেন। নানা যখনই আমাদের বাড়ি আসিতেন, নারিকেলের লাড্ডু, খই অথবা কদমা বাতাসা লইয়া আসিতেন। তারপর ২-১ দিন থাকিয়া চলিয়া যাইতেন। যাওয়ার সময় মা কাঁদিয়া ফেলিতেন। আমার বাজান মাস্টার না হইয়া কৃষাণ হইতেন যদি, আলিমুদ্দি বাহাদুর খাঁর মতো খেজুরের গাছ কাটিয়া রস বাহির করিয়া আনিতেন, কত মজা করিয়া খাইতে পারতাম। এই মন্দ ভাগ্যের জন্য মাঝে মধ্যেই আমি কাঁদিয়া ফেলিতাম। মা যখন পিঠা বানাতেন, দ্বিতীয় পিঠাটি খোলাই দিয়া মা মিয়া ভাইকে ডাকিতেন, মাফি আয়রে, পিঠা হইয়াছে। দ্বিতীয় পিঠাটি নামাইয়া ভাঙিয়া মা আমাদিগকে খাইতে দিতেন। পিঠা বানাইতে বানাইতে বারবার আমাদের মুখের দিকে চাহিতেন। মায়ের মুখে চোখে কি অপূর্ব তৃপ্তি। পল্লী কবির রয়েছে অসংখ্য জনপ্রিয় পল্লী গীতি, পাশাপাশি বিভিন্ন ধরনের গান। আমায় ভাষাই রে, আমার হার গালা করলাম রে, এই গান দুটো ওনারই লেখা। ভোর না হইতেই নামাজের জন্য বাজান উঠিয়াছেন। তার কণ্ঠে নামাজের সূরাগুলি যেন আমার আধঘুমন্ত বালক মনে কি অপূর্ব অনুভূতি আনিয়া দিতেছে, যা কোনোদিনই ভাষায় কহিয়া বুঝাইতে পারিব না। একদিন দরজায় দাঁড়াইয়া এক ফকির আতসী পাথরের মালা গলায় পরিয়া ইউসুফ জুলেখার পুঁথি সুর করিয়া গাইতেছে। আকাশ জুড়িয়া ঝড়ের দাপাদাপি শব্দ করিয়া বজ্র ডাকিতেছে। বিছানায় শুইয়া বাজানের গলা জড়াইয়া ধরিয়াছি। সারা গায়ে ধুলি কাদা মাখিয়া সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়াছি। মা ধরিয়া লইয়া গা ধোয়াইয়া আঁচল দিয়া মুছিয়া দিতেছে। সারাদিন মেঘলা আকাশ, সামান্য বৃষ্টি হইতেছে। কাচারি ঘরে মেজো চাচা সুর করিয়া পুঁথি পড়িতেছেন। কি পড়িতেছেন বুঝিবার বয়স তখনও হয় নাই। পদ্মা নদীতে আমাদের জমি জমা বাড়ি ঘর সব ভাসাইয়া লইয়া গেল। আমার দাদারা করিমউদ্দিন মোল্লা, সমীর উদ্দিন মোল্লা আর দানু মোল্লা অন্যত্র যাইয়া বাড়ি করিলেন। সমীর উদ্দিন মোল্লা আমার আপন দাদা। তিনি বড়ই সুপুরুষ ছিলেন। আমার দাদি ছিলেন আগুনের ফুলকির মতো সুন্দরী। আমার খুব ছোট্ট বয়সে তিনি এন্তেকাল করেন। আগেকার দিনে পাড়ায় পাড়ায় গানের আসর বসিত। গাজির গান, জারি গান, কেচ্ছা গানে সমস্ত গ্রাম মাতিয়া থাকিত। শহর তখনও দেশে গুণীজনকে আকর্ষণ করে নাই। গ্রামের শ্রেষ্ঠ গায়ক গ্রামেই থাকিত।
মাঠে সামান্য লাঙ্গলের আঁচড় দিয়া বীজ ছড়াইয়া দিলেই সবুজ ধানের অঙ্কুরে দিগন্ত ছাইয়া যাইত। নদী খাল বিল কিলবিল করিত মাছের, হাত বাড়াইয়া ধরিয়া লইলেই হইল। টাকা পয়সায় জিনিসপত্রের আদান প্রদান কমই হইত তখন। আমাদের পড়াশোনায় অবহেলা দেখিলে বাজান বলিতেন, আজকালকার ছেলেরা তেমন পড়াশোনা করে না, আমরা আগে কত পড়িতাম, রাত্র 10টা পর্যন্ত তো পড়তামই। আবার শেষ রাত্রে উঠিয়া বই পুস্তক লইয়া বসিতাম। কেরোসিনের কুপিতে পড়াশোনা করিলে চোখ নষ্ট হয়, বন জঙ্গল হইতে তাই রয়নার ফল পারিয়া আনিতাম। মা সেই ফল ঢেকিতে কুটিয়া পানিতে জাল দিয়া তৈল বাহির করিয়া দিতেন। আমরা সেই তৈল প্রদীপ জ্বালাইয়া পড়াশোনা করিতাম। বাজান ঘর সংসারের কাজ ফেলিয়া স্কুলে মাস্টারি করতেন, সেজন্য দাদা সমীর উদ্দিন মোল্লা বাজানের উপর বড়ই চটা ছিলেন। বাজান তার একমাত্র পুত্র। বৃদ্ধ বয়সে তিনি সংসারের সমস্ত কাজ দেখাশোনা করিতে পারিতেন না। কোনো কঠিন কাজ করিতে কষ্টসাধ্য হইলে তিনি বাজানকে খুব গালমন্দ করিতেন। পল্লী কবির পিতা কিন্তু নিজেও স্কুল শিক্ষক ছিলেন, যদিও বাংলা মাধ্যমের স্কুল ছাত্র হয়ে তারপরে শিক্ষক হন। ইংলিশ মাধ্যমে পড়েন নাই, এখানে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা কুসংস্কারের কারণে। তিনি 1860 সালে জন্মগ্রহণ করে 1943 সাল পর্যন্ত জীবিত ছিলেন। কবির পিতা আনসার উদ্দিন স্মৃতিঘর, সেই আম গাছ থেকে মাত্রই এই আমটি পড়ল। কবির কবিতা ঝড়ের দিনে মামার বাড়িতে আম কুড়াতে সুখ। নকশি কাঁথার মাঠ ময়মনসিংহ গফরগাঁও অঞ্চলের রূপাই কবি দীনেশচন্দ্র সেনের সহযোগী হিসেবে ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করার জন্য পূর্ববঙ্গের প্রান্তে প্রান্তে ঘুরেছেন থেকেছেন। পূর্ব ময়মনসিংহ তথা কিশোরগঞ্জ, নেত্রকোনা। মে মাস একটু পরপর আম পড়ছিল, বড় বড় আম গাছ, ঝড় ছাড়াই আম পড়ছিল। ঝড়ের দিন বাদেই কবির বাড়িতে আম। কবির বাড়ি ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে 2টি আম খেয়েছি। প্রিয় ভ্রমর বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিরে। জসিমউদ্দিন। বাড়ির সামনে রাস্তার পাশে পারিবারিক কবরস্থান, ডালিম গাছের শান্ত সুনিবিড় ছায়া, পাকা পাকা ডালিম ঝুলে আছে। সামনের রাস্তাটির উপারেই কুমার নদ, আরো কয়েক কিলোমিটার গেলে পদ্মা নদী। টিকিট কাটতে হয়, প্রবেশ করার সাথে সাথে এই টিকিট 20 টাকা মূল্যের একটা টিকিট আছে। তারপরে এটি পুরো বাড়ির আঙ্গিনা, বড় পরিসর, জসিম জাদুঘর। এখানে কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন জসিমউদ্দিনের বাড়িতে, এখানে বসে কবিতাও লিখেছেন। এই যে বিশাল বটগাছ, আগে পদ্মার শাখা ছিল ওই পাশে, এখন যে কুমার নদ। এই জায়গাটা একটি পর্যটন কেন্দ্র, শুক্রবার বা ঈদের সময় প্রচুর ভিড় হয়। এই যে দেখেন ব্যবস্থা করে রাখা আছে এই সড়ক। এটা হচ্ছে কবি জসিমউদ্দিনের বাড়ি। সামনেই কবির কবর, ডালিম গাছ, ডালিম গাছের ডালিম ধরেছে। এখানে লেখা, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর। কবির দাদা 1835 সালে জন্মগ্রহণ করে 1910 সাল পর্যন্ত বেঁচে ছিলেন।